আচ্ছা, তো আমরা এখানে বল নিয়ে আমাদের যাবতীয় যা কিছু আছে তোমরা আশা করি বুঝতে পারছো। এগুলো আমাদের ম্যাক্সিমাম 99 নলেজ। তো এগুলা একটু আমরা এটাকে কি বলে ঝালাই করলাম আর কি, তো আমাদের এগুলা লাগবে। আচ্ছা, তো আশা করি এগুলা সবকিছু বুঝতে পারছো। এরপরে আমাদের যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের বলের প্রকারভেদ। তো বল মূলত আমাদের দুই ধরনের হয়। তো বল কি, বল আমাদের কি কি ভাবে ক্রিয়াশীল হইতে পারে, বল কাজ করলে কি হয় না হয়, এগুলা তোমরা আশা করি বুঝছো। তো বল আমাদের মূলত দুই ধরনের হয়, মানে আমাদের এই মোটা দাগে আর কি। সো বল আমাদের প্রধানত হচ্ছে দুই ধরনের। তো বল হচ্ছে আমাদের প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে স্পর্শ বল, আর একটা হচ্ছে আমাদের অস্পর্শ বল। তো স্পর্শ বল, স্পর্শ বল বলতে কি বোঝায় তোমরা এখানে নামটা দেখে কি বুঝতে পারতেছো? বলো। স্পর্শ বল মানে ইয়ে, দেখো, স্পর্শ বল হচ্ছে যে বল প্রয়োগ করার জন্য তো দুটি বস্তুর মধ্যে স্পর্শের প্রয়োজন হবে। আচ্ছা, এই দুটি বস্তুর মধ্যে পারস্পরিক সংস্পর্শের প্রয়োজন, মানে বল তো তুমি এমনিতে প্রয়োগ করতে পারবে না, বল তো আমাদের দুইটা বস্তু লাগবে, যে একটা বস্তু আর একটা বস্তুর উপর প্রয়োগ করবে। সো এইরকম তো হবে, বল তো একাই একাই আমাদের ক্রিয়া করে না। সো বল যে কোনো একটা জায়গায় প্রয়োগ করার জন্য একজন প্রয়োগকারী ব্যক্তি লাগবে বা বস্তু লাগবে, আর যার উপর প্রয়োগ হবে তাকে লাগবে। সো আমাদের এখানে দুইটা বস্তু অবশ্যই থাকতে হবে। সো পারস্পরিক সংস্পর্শ প্রয়োজন, তো তাকে বলা হয় স্পর্শ বল। আচ্ছা, এখন যে দেখো আমরা একটু আগে যেগুলা পড়লাম যে এইখানে আমাদের একটা বস্তু আছে এম ভরের, আমরা যদি একে যদি আমরা বল প্রয়োগ করি সে আমাদের সামনের দিকে একটা ত্বরণে এই গতিশীল হবে। সো এইখানে আমাদের এই বলটা যে প্রয়োগ করতেছে সে একজন ব্যক্তি হইতে পারে অথবা একজন বস্তু হইতে পারে, আর এইখানে আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি। তো এই যে এইখানে ধরো যে এম ভরের আমাদের এই বস্তুটা স্থির অবস্থায় আছে, তুমি যদি এসে ফু দাও ও ও কি চলে যাবে, মানে খুবই যদি ক্ষুদ্র বস্তু না হয়। তো আমাদের যে ফু যে আমরা দিব তাও কিন্তু আমাদের আমরা এই বলটা কার মাধ্যমে প্রয়োগ করতেছি, বাতাসের মাধ্যমে। তো বাতাস আর ওই বস্তুটার মধ্যে একটা স্পর্শ কিন্তু হয়, তাছাড়া কিন্তু ওই যে আমাদের মার্বেল বা ছোট কোনো বস্তু তার জায়গা থেকে নড়বে না। বা আমরা হাত, আমরা এই যে স্পর্শ বল বলতে মূলত হাত দ্বারা বা ওই মানে আমাদের এই শারীরিক শক্তি দ্বারা আমরা যেগুলো বল প্রয়োগ করি কোনো একটা বস্তুর উপর, এইটা আমরা বুঝাই। আবার ধরো যে আমাদের হচ্ছে ঘর্ষণ বল, আমরা যখন রাস্তার উপর দিয়ে যখন আমাদের এই কোন একটা বস্তু যখন চলে তখন এইখানে আমাদের ঘর্ষণ বল কাজ করে, এই যে রাস্তা এবং ওই বস্তুটার মধ্যে। তো এইখানে আমাদের রাস্তার উপরিতল এবং ওই বস্তুটার নিম্নতলের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে। এবং আমরা যে এ- এইখানে আমরা যে হাত দ্বারা বা আমাদের শারীরিক শক্তি এই এই প্রয়োগ করে যেগুলা বল প্রয়োগ করি, আমাদের এইগুলা হচ্ছে মূলত স্পর্শ বল। তো স্পর্শ বল বললেই তোমরা বুঝতে পারবা যে কোনটা আমাদের স্পর্শ বল হচ্ছে, কোনটা অস্পর্শ বল হচ্ছে। তো আমাদের ঘর্ষণ বলও কিন্তু এক প্রকার স্পর্শ বল, কারণ এখানে ঘর্ষণ বল আমাদের ক্রিয়া করার জন্য দুইটা বস্তুর তলের মধ্যে কিন্তু পারস্পরিক সংস্পর্শ প্রয়োজন। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আমাদের আরেকটা বল আছে, এটা হচ্ছে আমাদের অস্পর্শ বল। তো আমরা তাহলে এখন সংজ্ঞা দেখেই নাম দেখি বলতে পারবো। তাহলে আমাদের যে বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর মধ্যে পারস্পরিক সংস্পর্শের প্রয়োজন নেই। আচ্ছা, এইরকম কয়েকটা নাম তোমরা নিজেরা বলো দেখি। অস্পর্শ বলে হুম। মহাকর্ষ বল, হ্যাঁ, মহাকর্ষ বল।
আর কি হইতে পারে? তড়িৎচুম্বকীয় বল। হ্যাঁ, আমাদের চুম্বক বল বা মহাকর্ষ বল এইগুলো হচ্ছে আমাদের অস্পর্শ বল। কারণ আমরা তো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার তো আমরা পড়ছি, তো আমরা তো জানি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বলটা ক্রিয়া করে সেটাই হচ্ছে আমাদের অস্পর্শ বল। তো একটা বস্তু থাকে পৃথিবীর এক জায়গায়, আর একটা বস্তু থাকে পৃথিবীর আরেক জায়গায়, বা আমাদের মহাবিশ্বে পৃথিবী সূর্যের মধ্যে আকর্ষণ বল বা দুইটা গ্রহের মধ্যে আকর্ষণ বল এক একটা এক এক জায়গায় থাকে। তো এই ধরনের বল হচ্ছে আমাদের মূলত অস্পর্শ বল। তো যেমন, তাহলে আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি লিখতে পারি? আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি যে চুম্বক বল, বা এই যে আমাদের মহাকর্ষ বল। তো চুম্বক মূলত আমাদের কি থাকে, ইউ শেপের আমাদের মূলত চুম্বক থাকে। সো এইটা যদি আমাদের একটা যদি চুম্বক হয়, আর এইটা যদি আমাদের একটা যদি মেটাল হয়, সো এটা আমাদের একটা চুম্বক, আর এটা হচ্ছে আমাদের একটা মেটাল বা ধাতব পদার্থ। তাহলে এইখানে আমাদের চুম্বকটা এইটাকে একটা অবশ্যই একটা বল প্রয়োগ করে তার নিজের কাছে টানে। সো এইখানে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো স্পর্শের প্রয়োজন হয় না। আমাদের চুম্বকটাকে অল্প একটা আমাদের দূরত্বেই রাখলেই এই চুম্বকটা আমাদের এই মেটালের উপর বল প্রয়োগ করে, অথবা আমাদের মহাবিশ্বের যে কোনো দুইটা আমাদের বস্তুর মধ্যে যে আমাদের আকর্ষণ বল, সো এটা যদি আমাদের আর্থ হয় এবং এটা যদি আমাদের চাঁদ হয়, তাহলে আমাদের এই যে এদের এদের মধ্যবর্তী পারস্পরিক যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এগুলো হচ্ছে আমাদের অস্পর্শ বল। তোমরা তো এগুলো জানো। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে মৌলিক বল। সো মৌলিক বল কি? দেখো, আমাদের মৌলিক বল মূলত অস্পর্শ বলই। তো আজকে হয়তো আমাদের এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলোতে যাওয়া হবে না। সো আজকে আমরা টুকটাক যেগুলা সংজ্ঞা আছে এই টাইপ, আমরা সেইগুলোই আজকে পড়বো। সো মৌলিক বল বা আমাদের ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে মূলত যে আমাদের এই যে সংস্পর্শ, মানে আমাদের দুইটা বস্তু সংস্পর্শ ব্যতীত যে বলগুলার আমাদের সৃষ্টি হয়, এগুলাই হচ্ছে মূলত আমাদের মৌলিক বল। সো মৌলিক বল বলতে আমাদের যেগুলো অস্পর্শ বল, এগুলোই মূলত আমাদের মৌলিক বল। সো এটার আবার আলাদা নাম দিয়ে দিয়েছে হুদাই আমাদের বইতে। সো আমাদের মৌলিক বলের সংজ্ঞা যা, অস্পর্শ বলের সংজ্ঞা তাই। সো আমাদের অস্পর্শ বলই মূলত হচ্ছে মৌলিক বল। আচ্ছা, তো এখন আমাদের এইটাকে, এই যে আমাদের যে ক্লাসিফিকেশনটা করা ওইটা মূলত মৌলিক বলকেই করা হয়েছে। অস্পর্শ বলকে শ্রেণী বিভাগ না করে আমাদের মৌলিক বলকে শ্রেণী বিভাগ করছে, মূলত দুইটা জিনিস একই। তো মৌলিক বল হলো 4 প্রকার। তো 4 প্রকারের মধ্যে আমাদের প্রথমটাই আছে, দাঁড়াও এখানে কি এগুলা নাম আছে নাকি? ও হ্যাঁ, এখানে তো এগুলা নাম আছে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা থাক, আমি হাত দিয়েই লিখি। আমরা এখন স্লাইড গুলো এখন আমরা ডিলিট করে দেবো। সো এইখানে হচ্ছে আমাদের প্রথমে মহাকর্ষ বল বা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। তো মহাকর্ষ বলের সংজ্ঞা তো তোমাদের জানা আছে না? তো মহাকর্ষ বলের সংজ্ঞা তো তোমাদের অবশ্যই জানা আছে, যে আমাদের মহাকর্ষ বল আমাদের এইখানে এই এই কিসের জন্য এই ক্রিয়াশীল হয় একটু বলো তো, যে মহাকর্ষ বলের আমাদের মানে এই ক্রিয়াশীল হওয়ার রিজনটা কি? আমাদের মহাকর্ষ বল কার জন্য এখানে ক্রিয়াশীল হয়? মহাকর্ষ বল মূলত আমাদের ক্রিয়াশীল হয় ভরের জন্য। তো আমাদের
আমাদের ভরের জন্যই মূলত মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের আমরা কি এগুলা হ্যাঁ বলো। আমরা কি এগুলা সাজায় লিখবো, না তুমি যেভাবে লিখতেছো ওইভাবেই লিখবো? না না, এইগুলা তোমাদের অ- অত ভালোভাবে, এই যে আমি যে তোমাদের এইখানে এই যে এই দুইটা যে প্রশ্ন পড়াইলাম এইগুলো একটু সাজায় লিখবা, আর এর বাইরে আমি যেভাবে লিখে দিছি ওইভাবেই লিখবা। আর তোমরা যদি মানে আমি ক্লাসে এক্সট্রা যা যা বলতেছি তোমরা যদি ওগুলো মনে করে যদি লিখতে পারো তাহলে লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা। তাহলে আমাদের ভরের জন্য মহাকর্ষ বল আমাদের ক্রিয়াশীল হয়, এবং আমি যেখানে লিখে দিলাম মহাকর্ষ বল চার প্রকার, এই চার প্রকারের মধ্যে সরি মৌলিক বল চার প্রকার, চার প্রকারের মধ্যে আমাদের মহাকর্ষ বলই সবচেয়ে দুর্বল। তো চার প্রকার মৌলিক বলের মধ্যে আমাদের মহাকর্ষ বলই সবচেয়ে দুর্বল। মহাকর্ষ বল হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল। সো মহাকর্ষ বল আমাদের কিসের জন্য ক্রিয়াশীল হয়? ভরের জন্য। এবং আমাদের যে চার প্রকার মৌলিক বল আছে তার মধ্যে মহাকর্ষ বলই হচ্ছে সবচেয়ে দুর্বল। তো আমাদের মহাকর্ষ বল একটা আমাদের কণার জন্য ক্রিয়াশীল হয়, এগুলো আমাদের এই যে চারটা বলের ক্ষেত্রেই আমাদের জানতে হবে। তো এই যে এখন আচ্ছা, তোমরা এই যে মহাকর্ষ বলের আমরা সীমা পড়ছিলাম না, এই যে মহাকর্ষ প্রাবল্য আমরা যখন পড়ছিলাম, তো মহাকর্ষ বলের আমাদের সীমা কতটুক বলো তো? অসীম। হ্যাঁ, তো মহাকর্ষ বলের সীমা হচ্ছে আমাদের অসীম। এটা অবশ্যই জানতে হবে যে আমাদের মহাকর্ষ বলের সীমা হচ্ছে অসীম। আচ্ছা, তো মহাকর্ষ বল আমাদের গ্রাভিটন নামক একটা একটা কণার কারণে আমাদের মহাকর্ষ বলটা ক্রিয়াশীল হয়। তো এটা তোমরা মুখস্থ রাখবো যে গ্রাভিটন নামক একটা কণার কারণে, মানে আমাদের মূলত আমাদের মহাকর্ষ বলটার আমাদের মূলত আমাদের ক্রিয়াশীল করার রিজনই হচ্ছে মূলত ভর। বাট এই যে আমাদের গ্রাভিটন নামক এক ধরনের কণার বিনিময়ের কারণে, গ্রাভিটন নামক এক প্রকার কণার, এগুলো আমাদের মুখস্থ জিনিস, এগুলো আমাদের এমসিকিউ তে আসবে। এক প্রকার কণার বিনিময়ের কারণে বিনিময়টা কি লেখাই লাগবে? হ্যাঁ, বিনিময়টা কি লেখাই লাগবে? তোমার কথা বুঝতে পারি নাই, আবার বলো। কই যে বিনিময়টা কি লেখা লাগবে? কি লেখা লাগবে আমি এটা শুনতেই পারতেছি না। বিনিময়। ও হ্যাঁ, এক প্রকার বিনিময়ের কারণে এটি উদ্ভব হয়। হ্যাঁ, এই যে এই টার্মটা লেখা লাগবে যে এই কণার বিনিময়ের কারণে। তা আগে আগে বলো নাই কে? হ্যাঁ, এটা লেখো। আর এরপরে আছে আমাদের তাড়িৎ চুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো আমাদের তাড়িৎ চুম্বক বল কি? তো তাড়িৎ চুম্বক বল হচ্ছে আমাদের দুইটা চার্জ, মানে দুইটা, এই যে আমাদের মহাকর্ষ বল কাজ করে ভরের জন্য। আর আমরা যখন স্থির তড়িৎ পড়বো, তোমরা তো 19 পড়ছো মনে হয়, যে আমাদের এই যে F ইজ ইকুয়াল টু C Q1 Q2 / R², আমাদের এইটা একটা সূত্র ছিল দুইটা চার্জের জন্য। হুম। So, এই বলটা মূলত হচ্ছে আমাদের তাড়িৎ চুম্বক বল। বা এটার নাম হচ্ছে, আচ্ছা তোমরা এটা একটু লিখে নাও, আমি পুরোটা না লিখে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বা এটাকে বলা হয় ইএমএফ। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, তো আমাদের দুইটি চার্জ একে অপরের উপর আমাদের যে বল প্রয়োগ করে, একে অপরের উপর যে বল প্রয়োগ করে,
আচ্ছা, তো এইখানে দেখো, মানে যখন দুইটা চার্জ থাকে, যে আমাদের আমাদের চার্জকে তো কিউ দ্বারা প্রকাশ করা হয়, ধরো এইখানে একটা চার্জ আছে আর এইখানে একটা চার্জ আছে। তো এই দুইটা চার্জ আমাদের পরস্পরের উপর, আমাদের দুইটাই এই দুইটার উপর বল প্রয়োগ করে। এইটাকে আমরা বলবো তড়িৎ বল, মানে আমাদের চার্জের জন্য যে বলটা সৃষ্টি হয় এটা হচ্ছে আমাদের এই তড়িৎ বল। আর যদি আমাদের এইখানে যে আমাদের দুইটা চুম্বক পদার্থ যদি এই যে আমাদের থাকতো, যদি ধরো এইখানে একটা চুম্বক পদার্থ এবং এইখানে আমাদের একটা মেটাল পদার্থ, তো এদের মধ্যে আমাদের একটা বল ক্রিয়া করে, এটাকে বলা হয় আমাদের চুম্বক বল। তো এই দুইটা বল আলাদা আলাদা ছিল, মানে আমাদের তড়িৎ বল চার্জের জন্য, চুম্বক বল হচ্ছে চুম্বকের জন্য, এই দুইটা বল আলাদা আলাদা ছিল। বাট একটা চার্জ যখন গতিশীল থাকে, আচ্ছা এই জিনিসটা আমাদের ছিল ফিজিক্সে, বাট এটা আমাদের শর্ট সিলেবাস থেকে এই চ্যাপ্টারটা নাই করে দিছে। এই যে আমাদের এই তড়িতের চুম্বক ক্রিয়া নামে একটা চ্যাপ্টার মনে হয় ছিল সেকেন্ড পেপারে, এটা আমাদের শর্ট সিলেবাসে নাই। তোমাদের ওগুলো জানা লাগবে না, জাস্ট এই লাইনটা জাস্ট জেনে রাখবা যে আমাদের গতিশীল চার্জ এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আমাদের গতিশীল চার্জ এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আচ্ছা দেখো, ওইখানে তো আমাদের একটা চার্জ তো আছে আগে থেকেই। তো চার্জ থাকলে আমাদের কি, আমাদের ক্রিয়াশীল হবে তড়িৎ বল ক্রিয়াশীল হবে, এবং চুম্বকের জন্য আমাদের কোন বল ক্রিয়াশীল হয়, চুম্বক বল। যেহেতু গতিশীল চার্জ তার নিজের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে ওইখানে যদি দুইটা গতিশীল চার্জ যদি থাকে, তাহলে তো এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সো চার্জের জন্য তড়িৎ বল ক্রিয়া করে, আবার যে আমাদের এই আমাদের গতিশীল চার্জের জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় ওইখানে চুম্বক বল ক্রিয়া করে। সো ওইখানে তড়িৎ বলও থাকে, চুম্বক বলও থাকে, দুইটাকে একসাথে তাড়িত চুম্বক বল বলা হয়। বুঝছো? হুম। So, ফলে এখানে আমাদের চুম্বক বলের সৃষ্টি হয়। ফলে এখানে আমাদের চুম্বক বলের সৃষ্টি হয়। তাহলে আমাদের আমাদের তাহলে তাড়িত চুম্বক বল কি, এই যে আমাদের তড়িৎ বল আর চুম্বক বল মিলে হচ্ছে আমাদের তাড়িত চুম্বক বল। আচ্ছা এইগুলো একটু লিখে নাও। আচ্ছা, আমাদের তাড়িত চুম্বক বল আমাদের এই আমাদের ক্রিয়াশীল হয় আমাদের ফোটন নামের এক ধরনের কণার বিনিময়ের কারণে। আচ্ছা দাঁড়াও, এটা লিখে নাও। এগুলা তো এগুলো তো মুখস্থই থাকে না, এগুলো আমরা পরীক্ষার আগে একবার করে মুখস্থ করে যাইতাম, তাছাড়া এগুলো আমাদের জীবনেও এই মনে থাকতো না। এটা হয় আমাদের ফোটন নামক এক ধরনের কণার বিনিময়ের কারণে। এগুলো আমি তোমাদের বইয়ের পেজ এনে এগুলো দাগায় দাগায় ভাবছিলাম যে এগুলা এগুলো পড়াবো না, পরে মনে হলো না, নিজে লিখে লিখেই পড়াই। কারণ এগুলা ওই রকমই তো এগুলা, বইয়ের পেজ নিয়ে আসলেও যদিও সমস্যা অত বেশি ছিল না। আল্লাহ। আচ্ছা যাই হোক, তো এইখানে এই যে দে- দেখো, আমরা তো পড়লাম যে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল। তো আমাদের মহাকর্ষ মহাকর্ষ বলের চেয়ে আমাদের এই যে এই তাড়িত চুম্বক বল অবশ্যই একটু বেশি হলেও শক্তিশালী। তোমরা ক্রমটা, আমি একটু পরে ক্রমও লিখে দিব, সমস্যা নাই। এরপরে আছে আমাদের সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো এটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, তো আমাদের সবল নিউক্লিয় বল কি, সবল নিউক্লিয় বল হচ্ছে যে আমাদের এই নিউক্লিয়াসের একটা, আমাদের যে কোনো একটা পদার্থের নিউক্লিয়াসের মধ্যে আমাদের
কি থাকে আমাদের? হুম আমাদের যে কোনো একটা পদার্থে নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি কি থাকে নিউক্লিয়াসের মধ্যে? প্রোটন, নিউটন, নিউটন, হ্যাঁ, প্রোটন থেকে নিউট্রন থেকে ইলেকট্রন, না আমি বললাম যে নিউক্লিয়াসের মধ্যে কি 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 থাকে। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউটন। হ্যাঁ, তাহলে আমাদের প্রোটন আর হচ্ছে যে ই থাকে নিউট্রন, আর আমাদের ইলেকট্রন নিউটন আমাদের কই থাকে? নিউক্লিয়াসের বাহিরে। আচ্ছা, ইলেকট্রন থাকে আমাদের বাইরে। তো সবল নিউক্লিয় বল, তো এখানে আমাদের আমাদের সংজ্ঞায় যেহেতু আমাদের নিউক্লিয় বা আমাদের নিউক্লিয়াস টার্মটা আছে, তো এটার আমাদের সংজ্ঞা হচ্ছে যে বল আমাদের কোনো পদার্থের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনকে একীভূত করে রাখে। তো আমাদের এই যে প্রোটন আর নিউট্রন, এগুলোকে আমাদের মূলত বলা হয় যে নিউক্লিয় কণা। আর তোমরা তো নিউক্লিয়ন সংখ্যা, এই নামটা কি শুনছো? নিউক্লিয়ন নিউট্রন সংখ্যা মানে সংখ্যা, কি? প্রোটন এবং নিউটন সংখ্যা যোগফল। হ্যাঁ, আমাদের নিউক্লিয়ন সংখ্যা যা ভর সংখ্যাও তাই। তোমরা এটা শোনো নাই? তা- আহ, আচ্ছা, তো এইখানে আমাদের এই যে এ, তাহলে আমাদের হচ্ছে যে প্রোটন এবং এই নিউট্রনকে একত্রে আমাদের কি বলা হয়? নিউক্লিয়ন বলা হয়। তো প্রোটন এবং নিউট্রনকে বা নিউক্লিয়ন গুলোকে একত্রে একীভূত করে রাখে। আচ্ছা দাঁড়াও, একত্রে একীভূত করে রাখে তাকে আমরা বলবো সবল নিউক্লিয় বল। আচ্ছা, এর আগে আমরা যে পড়লাম মহাকর্ষ বল, মহাকর্ষ বল হচ্ছে আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু আমাদের সবল নিউক্লিয় বল অসীম পর্যন্ত বিস্তৃত হইতে পারে না। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যেই মূলত ক্রিয়াশীল থাকে। সো আমাদের এই যে নিউক্লিয়াসের এই ব্যাসার্ধ তোমাদের কি জানা আছে? নিউক্লিয়াসের ব্যাসার্ধ হুম, আচ্ছা, এটা আমাদের জানা না থাকলেও সমস্যা নাই। তো এইটা আমাদের এই বলটা আমাদের নিউক্লিয়ন গুলোর মধ্যেই ক্রিয়াশীল থাকে। এটা লিখে নাও। মানে নিউক্লিয়ন গুলো বলতে কি, আমাদের নিউক্লিয়ন বলতে বলতে হচ্ছে নিউক্লিয়াসে যেসব কণা থাকে, প্রোটন আর নিউট্রন। তো আমাদের নিউক্লিয়াসের আমাদের ব্যাসার্ধ হচ্ছে, এটা তোমরা যদি গুণগত রসায়ন তো পড়লে তো এটা একবার হলেও তোমাদের পড়ার কথা। মনে পড়তেছে না। আচ্ছা, আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 মিটার। তো আমাদের তাহলে এই যে আমাদের সবল নিউক্লিয় বলের সীমা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে আমাদের এই যে সবল নিউক্লিয় বলের সীমা। তাহলে দেখো, সবল নিউক্লিয় বলের আমাদের সীমা কিন্তু খুবই অল্প। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তো আমাদের সবল নিউক্লিয় বলে মূলত কাজটা কি দেখো। এই যে আমি তো বললাম যে সবল নিউক্লিয় বলটা আমাদের প্রোটনের, সরি, নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল থাকে, এবং তোমরা এটা জানো
যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। নিউট্রনের চার্জ নাই, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, প্রোটন এর চার্জ আছে। আমাদের প্রোটনের চার্জ কি? পজিটিভ। আচ্ছা, আমাদের প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। সো তোমরা তো ওই যে আমাদের কি বলে এই এই তড়িৎ বলটা তো জানো। আমাদের তো একটা নিউক্লিয়াসের মধ্যে তো শুধুমাত্র পজিটিভ চার্জই থাকে। আমাদের নিউট্রনের যেহেতু কোনো চার্জ নাই, ওর কোনো চাপও হবে না মানে বলের ক্ষেত্রে। তো আমাদের তড়িৎ বলটা তো চার্জের জন্যই মূলত ক্রিয়া করে, আমরা তো জানি। সো নিউটনের যেহেতু চার্জ নাই, ওইটা আমাদের হিসাব থেকে বাদ। আমাদের প্রোটন আছে, তো ওইখানে শুধুমাত্র প্রোটন আছে। তো প্রোটন এবং প্রোটনের মধ্যে কোন বল আমাদের ক্রিয়াশীল থাকবে, আকর্ষণ নাকি বিকর্ষণ? বিকর্ষণ। হ্যাঁ, আমাদের শুধুমাত্র যেহেতু আমাদের নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র প্রোটন আছে। আচ্ছা, আমি এগুলো শর্ট করে লিখে দেই, তোমরা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই বিস্তারিত নোটে লিখে ফেলবা। সো দেখো, আমাদের নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি আছে, প্রোটন এবং আমাদের নিউট্রন তুমি থাকে। লিখে দাও, হ্যাঁ, তুমি একবারে লিখে দাও। তোমার কথা বুঝি নাই। বললাম তুমি একবারে লিখে দাও। ও, আমি একবারে লিখে দিব। আচ্ছা দাঁড়াও, আমি এখানে পয়েন্ট করে লিখতেছি। প্রোটন আমাদের পজিটিভ চার্জ যুক্ত। আচ্ছা শোনো, আমাদের এই ক্লাসে তো রেকর্ড হচ্ছে, আমি যেগুলো মুখে বলবো তোমরা এগুলো পরে আবার শুনতে মানে আবার যখন ভিডিও দেখবা তখন তো আবার শুনতে পারবা। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত এবং নিউট্রন হচ্ছে আমাদের নিরপেক্ষ। আমরা লিখবো এগুলো। এজন্য আমাদের কি হবে, আমাদের নিউক্লিয়াসের মধ্যে ভাইয়া আমরা লিখবো, হ্যাঁ লিখবো এগুলা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিখবা। আহ, আচ্ছা। কেন লিখবে না, আমি যেগুলো লিখে দিব মানে তোমরা লিখে নিবা। তো নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি হবে, আমাদের প্রোটন প্রোটন বিকর্ষণ বল বিদ্যমান থাকবে। আচ্ছা, প্রোটন প্রোটন, আচ্ছা ধরো যে আমাদের বিকর্ষণ বল বিদ্যমান। আচ্ছা দেখো এইখানে খেয়াল করো, ধরো আমাদের এটা নিউক্লিয়াস, এইখানে আমাদের প্রোটন আছে, মানে আমাদের পজিটিভ চার্জ যুক্ত প্রোটন প্রোটন। সো একটা কিন্তু আরেকটাকে বিকর্ষণ করতেছে, মানে ঠেলতেছে। সো এমন কি হওয়ার সম্ভাবনা থাকে না যে এই যে এইখানে মানে শুধুমাত্র তো বিকর্ষণ বল বিদ্যমান, আরেকটা আরেকটাকে শুধুমাত্র ঠেলতেছে বাইরের দিকে, তাহলে নিউক্লিয়াসটা ভেঙে এরা বের হয়ে আসে না কেন? তো এখানে শুধুমাত্র তো হুম। বিকর্ষণ বল বিদ্যমান, মানে শুধু মারামারি এখানে আছে। তো এরা যদি শুধু মারামারি করতে থাকে, তো ওই জায়গাটা তো ভেঙে এদের বের হয়ে আসার কথা। তো এরা বের হয়ে আসে না কেন, এরা এইখানে নিউক্লিয়াস ভেঙে বের হয়ে আসে না কারণ এইখানে আমাদের যে পরিমাণ বিকর্ষণ বল বিদ্যমান থাকে, তার চেয়েও একটা শক্তিশালী আকর্ষণ বল এর মধ্যে থাকে, যে যেইটা আমাদের বিকর্ষণের চেয়েও বেশি শক্তিশালী। মানে যে পরিমাণ বিকর্ষণ বলেরা একে অপরকে এ- দেয়, তার চেয়েও একটা শক্তিশালী আকর্ষণ বল আছে। ওই আকর্ষণ বলটা এগুলোকে একসাথে ধরে রাখে, ওই আকর্ষণ বলটাই মূলত হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। আমার কথা বুঝছো? হুম। হ্যাঁ। আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু লিখে নিও, এই যে পরে ভিডিও দেখে আবার এই জিনিসটা একটু লিখে নিও, এইটা লিখলে অনেক অনেক সময় যাবে। আচ্ছা, তো এইখানে আমাদের এই যে তাহলে আমাদের নিউক্লিয়ন গুলোকে আমাদের ধরে রাখে কে, নিউক্লিয়ন গুলোকে আমাদের নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখে হচ্ছে যে আমাদের এই যে এই বলটা নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখে। আচ্ছা দেখো, আমি এখানে লিখলে অনেক সময় চলে যাচ্ছে বুঝছো, এই যে আমাদের এগুলো ছোট টপিকে এত সময় দেয়া যাবে না। সবল নিউক্লিয় বল, এবং আমি এখানে কি বললাম, আমাদের যে বিকর্ষণ বলটা এর চেয়েও আমাদের সবল নিউক্লিয় বলটা শক্তিশালী। সো আমাদের সবল নিউক্লিয় বল
তো তোমরা একটু বেশি বেশি করে লিখে নোট করবা, মানে আমি এই যতটুকু লিখে দিব তার চেয়ে তোমরা একটু বেশি লিখবা, যে আমি আমি মুখে যেগুলা বলবো তোমরা ওইগুলাও লেখার ট্রাই করবা, তাহলে তোমাদের নোটটা আরো আরো বেটার হবে। আর হচ্ছে যে আমাদের মৌলিক বল কয় প্রকার ছিল? 4। 4 প্রকার। 4 প্রকারের মধ্যে এই সবল নিউক্লিয় বলই সবচেয়ে শক্তিশালী। তাহলে আমাদের সবল নিউক্লিয় বল আমাদের কোথায় আমাদের ক্রিয়াশীল থাকে? নিউক্লিয়াসের মধ্যে। এর সীমানা কত? 10⁻⁻15 মিটার। তো আমাদের সবল নিউক্লিয় বলই হচ্ছে সব থেকে শক্তিশালী। এবং এইখানে আমাদের যে এই কণাটার কারণে আমাদের সবল নিউক্লিয় বল ক্রিয়াশীল হয়, এই কণাটার নাম হচ্ছে মেসন। মেসন নামক এক প্রকার কণার কারণে। আচ্ছা সরি, এখানে এক প্রকার কণার বিনিময়ের কারণে হবে। বিনিময়ের কারণে এটির উদ্ভব হয়। এই সবল নিউক্লিয় বল নিয়ে সবকিছু বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের সবল নিউক্লিয় বলের কাজটা হচ্ছে, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে শুধু প্রোটন প্রোটন বিকর্ষণ বল বিদ্যমান থাকে, সো এরা যাতে নিউক্লিয়াস ভেঙে বের হয়ে না আসতে পারে মারামারি করে, এই জন্য সবল নিউক্লিয় বলটা হচ্ছে এক ধরনের আকর্ষণ ধর্মী বল। এটা এটা মত আচ্ছা, এটাও লিখে দেই, সবল নিউক্লিয় বল এক ধরনের আকর্ষণ ধর্মী বল। আচ্ছা, এটি হচ্ছে আমাদের এক ধরনের আকর্ষণ ধর্মী বল। আচ্ছা, সবগুলো লিখে নিছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমাদের দেখো, তোমাদের যদি প্রশ্নে জিজ্ঞেস করে যে নিউক্লিয়াস নিউক্লিয়াস গঠন করতে কে সাহায্য করে? সবল নিউক্লিয়াস নিউক্লিয় বল। হ্যাঁ, বলো। সবল নিউক্লিয় বল। হ্যাঁ, সবল নিউক্লিয় বল, কারণ সবল নিউক্লিয় বল না থাকলে এই যে আমাদের এই এই প্রোটন গুলা পরস্পরের এই বিকর্ষণের কারণে এগুলা ভেঙে টেঙে সবগুলা আমাদের চলে আসতো। তো এইখানে তাহলে আমাদের এই সরি, আমাদের নিউক্লিয়াস আমার গঠনের জন্য কাজ করে হচ্ছে সবল নিউক্লিয় বল। এরপরে আমাদের লাস্ট, আমাদের 4 ধরনের বলের মধ্যে এইটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের এইটা আমাদের এইখানে যে এই কনসেপ্টটা আছে এইখানে, মানে এটা বোঝা একটু ঝামেলা আর কি। আমাদের নিউক্লিয়াসে যে আমাদের প্রোটন আর নিউট্রন যে যে থাকে, সো আমাদের অনেক অনেক পরমাণুতে কিন্তু মানে প্রোটন আর নিউট্রনের সংখ্যাটা সমান থাকে না। মানে আমরা জানি প্রোটন আর ইলেকট্রন সবসময় সমান থাকে আমাদের যে কোনো একটা চার্জ নিরপেক্ষ পরমাণুতে, প্রোটন যা ইলেকট্রন সংখ্যাও তাই। বাট প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা সবসময় আমাদের সমান থাকে না। আচ্ছা, ওই যে আমি যে বললাম যে আমাদের ওইখানে যে নিউক্লিয়াসের মধ্যে সবসময় একটা বিকর্ষণ বল আমাদের ক্রিয়াশীল থাকে। সো এবং এইখানে হুম। এদেরকে স্থির রাখার জন্য বা আমাদের নিউক্লিয়াসটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য সবল নিউক্লিয় বল ক্রিয়াশীল থাকে। বাট আমাদের সবসময় এই যে আমাদের নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য প্রোটন এবং নিউট্রনের অনুপাত অনেক সময় আমাদের মানে এই যতটুকু দরকার অতটুকু হয় না। সো যদি আমাদের প্রয়োজনীয় প্রোটন নিউট্রন অনুপাতটা না থাকে, তাহলে অনেক সময় প্রোটন ভেঙে সরি নিউট্রনটা অনেক সময় ভেঙে যায়, নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন সৃষ্টি করে। এই যে আমাদের নিউট্রন ভেঙে যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন সৃষ্টি হইলো, এইটাকে আমাদের মূলত বলা হয়
বিটা কণা, এই যে এইখানে যে ইলেকট্রনটা সৃষ্টি হলো, এবং এই ঘটনাকে আমরা বলবো বিটা ক্ষয়। আচ্ছা ধরো আমি আগে তোমাদের বুঝাই, তারপর আমি লিখে দিচ্ছি এক এক করে। আচ্ছা, তো এই যে আমাদের বিটা ক্ষয়, সো বিটা ক্ষয় বলতে আমাদের এখানে কি বোঝায়, যে প্রোটন সরি নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন সৃষ্টি করলো। সো এই যে এই এই ঘটনাটা ঘটে, এর ফলে আমাদের নিউক্লিয়াসের মধ্যে আরো একটা এ- এই বলের সৃষ্টি হয়। সো এই বলটা আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সো এই দুর্বল নিউক্লিয় বলই মূলত আমাদের বিটা ক্ষয়ের জন্য দায়ী। যে তাহলে আমাদের বিটা ক্ষয় কি? বিটা ক্ষয় হচ্ছে প্রোটন এবং নিউট্রনের অনুপাত যথাযথ না থাকায় নিউক্লিয়াসের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, তখন নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রনের সৃষ্টি হয়। তো এই যে বিটা ক্ষয়, এর জন্য দায়ী বল হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। বুঝছো? আমি আমি যেগুলা বললাম তুমি বুঝছো এগুলা? দে বিকাশে আছে। আচ্ছা, ক্লাস করতেছি, ক্লাস শেষ করে দে। আন্টি পাঠাই দিব এখন। তো এইখানে আসছে দেখো, আচ্ছা তোমাদের ফ্রেন্ড আসলে একটু একটু পরে কথা বলো, আমরা আগে ক্লাসটা শেষ করি। আচ্ছা, আচ্ছা, আমি এই যে দুর্বল নিউক্লিয় বল নিয়ে যা যা বললাম সবকিছু শুনছো তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনছি। আচ্ছা, তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কি আমাদের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনের অনুপাত। যে তোমরা এগুলা বাংলায় লিখিও, আমার কাছে এগুলা বাংলায় লেখা আছে, ইংলিশে লেখা বেশি কমফোর্টেবল লাগে। আন্টি আসলে লাইফ থেকে গেলে কি হয়? তো আমাদের নিউক্লিয়াসের মধ্যে ধরো কলম লেখে না কেন? তোমার জন্য আমার অনেক মনে হচ্ছে। তো এখানে আমাদের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। আচ্ছা তোমাদের এই যে কেমিস্ট্রি তোমরা কয়টা চ্যাপ্টার শেষ করছো ফার্স্ট পেপারের? আজকে তো শেষ। কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ? হ্যাঁ। তো শেষ হইলেই ভালো, তাহলে তোমার টেস্ট পেপার সলভ করা শুরু করো। তাহলে আমাদের এখানে নিউট্রন ভেঙে কি কি সৃষ্টি হবে? একটি ইলেকট্রন এবং একটি প্রোটন। তো দেখো আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি, এই ইলেকট্রনকে আমাদের বিটা কণা বলে, সরি বিটা কণা বলে। সো এই বিটা ক্ষয়ের জন্য দায়ী বলই হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এবং এর সীমা হচ্ছে আমাদের 10⁻⁻17 মিটার। আচ্ছা তোমরা এগুলো লিখে নাও, আমি তোমাদের আরেকটা লিঙ্ক দিচ্ছি, এটা সময় অলমোস্ট শেষ।